কথায় আছে ছয়ে ছয় লাভ না, এই ছয় লাভ নেতিবাচক নয়, ইতিবাচক। কেন বলছি? জায়গাতে ইতিমধ্যেই সবুজ ঝড় উঠে গিয়েছে। না, এই ঝড় শুধুমাত্র বিধানসভার নির্বাচন কিংবা লোকসভা নির্বাচনের মতো নয়, এটা উপনির্বাচনের ঝড়। নমস্কার, আমি অঞ্জন, আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে বেঙ্গল টুডে নিয়ে ট্র্যাক টিভি বাংলার পর্দায়। এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্ব চলবে। কোন যাবতীয় বিষয়? ভোটের রেজাল্ট, এবং সেই রেজাল্টে অ্যাকচুয়ালি এখন এই সময়তে দাঁড়িয়ে সাধারণ মানুষ কি ভাবছে, তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা কি ভাবছে, সবটা নিয়ে আলোচনা করবো। কিন্তু এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, যে বিষয় নিয়ে প্রথমেই কথা বলা শুরু করব, জায়গাতে যেভাবে সবুজ ঝড় উঠছে, বিধানসভা নির্বাচন অতি আসন্ন। 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে, হাতে গোনা আর 2 বছর মাঝে, হিসেব মতো 1 বছর বললেই বেটার। মাঝে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম প্রত্যেকে আর 1 বছর করে সময় পাবে নিজেদের সবটা বোঝানোর জন্য, সাধারণ মানুষকে কনভিন্স করার জন্য। সেই জায়গাতে জায়গায় বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের এই সাফল্য, কোনো এক জায়গায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই বিজেপি কিংবা কংগ্রেস কিংবা সিপিআইএম এর দূরত্বটা কি আরও বাড়িয়ে দিল? একদমই তাই। এই মুহূর্তে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিক থেকে অনেকটা দূরত্ব তো ছিলই, গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি। আর উপনির্বাচন যদি বলি, উপনির্বাচনে শাসক দল অ্যাডভান্টেজ অনেকটা পেয়ে থাকে। বিশেষ করে তোমার যদি সরকার বদলের ব্যাপারগুলো থাকে, তাহলে হয়তো বিরোধীরা শক্তিশালী হয়ে ওঠে, অথবা এই শাসক দলের পক্ষেই যায়। আমরা বারবার দেখেছি, শুধু এবার নতুন নয়, বারবার কিন্তু উপনির্বাচনের ফলাফল এসেছে। কিন্তু এবারে যে দেখো, এই উপনির্বাচন আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে আরজিকর একটা ফ্যাক্টর, যে আরজিকর নিয়ে যেভাবে সাধারণ মানুষ স্বেচ্ছায় পথে নেমে এসেছিলো, আন্দোলনটা করেছে। তুমি দেখো, এখানে কিন্তু কোনো দল ছিল না, কোনো রং ছিল না, মানুষ কিছু স্বেচ্ছায় বেরিয়ে এসেছিল। এমনকি রাত দখলের মতো একটা সফল কর্মসূচি আমরা দেখেছি, যেখানে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, অথচ 14ই আগস্ট আমরা দেখেছি মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল। তো সেইখানে দাঁড়িয়ে একটা কোথাও যেন শাসক বিরোধী একটা মনে হচ্ছিল, কিন্তু সেটা যে শাসক বিরোধী নয়, অর্থাৎ সেটা ছিল শুধুমাত্র আরজিকর কাণ্ড বিরোধী, তা কিন্তু স্পষ্ট। এখানে শাসকের কোনো যোগ নেই। তো এই যে আন্দোলনটা কিছুটা বামপন্থীরা এই আন্দোলনকে কেন্দ্র করে, আরজিকরকে কেন্দ্র করে অক্সিজেন পাচ্ছিল একটা যে কথা উঠে আসছিল, এটা কোথাও যেন হারিয়ে গেল বলা যেতে পারে। এই উপনির্বাচনে যে ফলাফল এসছে, জিতেছে 6টাতেই তৃণমূল কংগ্রেস এবং 5টাতেই প্রধান বিরোধী বিজেপি, এবং শুধু কেবলমাত্র হাওড়ায় বিরোধী আইএসএফ। এবার আরেকটা তোমাকে বলে রাখি যে মাদারিহাট বিজেপির শক্ত ঘাঁটি ছিল, সেই মাদারিহাটেও কিন্তু জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবং বলবো এই জয়ের ফলে অনেকটা অ্যাডভান্টেজ 2026-এর আগে। একেবারেই তাই। আরও একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, তুমি যে কেন্দ্রটা নিয়ে আলোচনা করতে শুরু করলে, মাদারিহাট, এই আমার এইখানেই সব থেকে বড় প্রশ্নটা তৈরি হচ্ছে, মাদারিহাটের মতো এতটা শক্ত ঘাঁটি যেটা বিজেপির দখলে আসা উচিত ছিল, এটা মনে করছিল রাজনৈতিক মহল থেকে শুরু করে, ইনফ্যাক্ট রাজনৈতিক বিশ্লেষকরাও এই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু কোনো এক জায়গাতে জন বার্লাকে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। দেখুন, জন বার্লার থেকে যদি আমরা 2024-এর লোকসভা নির্বাচনের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু মাদারিহাটে বিজেপির ব্যবধান অনেকটা কমে গেছিলো, অনেকটা কমে গেছিলো। এবং এখানে যে প্রার্থী নির্বাচনে, এখানে বিশেষ করে দলের অন্দরেই কিন্তু একটা এই মনোজ টিগ্গার ভিতরে একটা কোন্দল দেখা দিয়েছে। মনোজ টিগ্গা, তিনি জেলা সভাপতি, তিনি আলিপুরদুয়ারের সাংসদ, তো তিনি এককভাবেই দল চালাচ্ছে, এই অভিযোগটা কিন্তু উঠে আসছে। তো এইখানে দেখো, জন বার্লা একজন মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, সুতরাং তাকে এইভাবে অ্যাভয়েড করা, তার তো একটা নিশ্চয়ই সলিড ভোট ব্যাঙ্ক রয়েছে। এই ভোট ব্যাঙ্কটা কিন্তু একটা বিজেপির পক্ষে এবার ছিল না। এবং আমি একটু ইন্টারাপ্ট করবো সত্যদা, বা বিশেষ করে ওই ছবিটা আমার একদম স্পষ্ট তো মনে পড়ছে লোকসভা নির্বাচনের সময়তে, ঠিক তার আগে যখন মনোজ টিগ্গাকে সিলেকশন করা হলো, তখন ঠিক একেবারে একটা ঘরের মধ্যে মনোজ টিগ্গা এবং তার সঙ্গে সঙ্গে জন বার্লার যে কথোপকথন এবং রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল, সেই ছবিও কিন্তু ভাইরাল হয়েছিল। ট্র্যাক টিভি বাংলা প্রথম সেটা এক্সক্লুসিভলি দেখিয়েও ছিল, এবং তারপরে অনেকটা শিথিল হয়েছিল, থিতু হয়েছিল রাজনৈতিক মহলে। এটা গুঞ্জন শোনা গিয়েছিল, বিজেপির মহলে শোনা গিয়েছিল যে জন বার্লা এবং মনোজ টিগ্গার মধ্যে যে দৌরত্ব, সেই দূরত্বটা কোনো একটা জায়গায় কমে গিয়েছে, দূরত্বটাও কমেছে। কিন্তু মাদারিহাটে উপনির্বাচনে তো উল্টো সুর, একেবারে অন্যরকম। এবং এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে এখন ঘড়ি কাটায় 3:06 বাজে, লাস্ট যা আপডেট রয়েছে সত্যদা, সেখানে মাদারিহাটে জন বার্লা তৃণমূলেও চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখো, তৃণমূলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল কিন্তু এই উপনির্বাচন ঠিক আগেই, কারণ তার বাড়িতে বিভিন্ন তৃণমূল নেতারা কিন্তু গিয়েছিলেন, এবং সেই ছবিও কিন্তু ভাইরাল হয়েছিল বারবার। এবার আরেকটা তোমাকে বলো যে লোকসভা নির্বাচনের সময় যে
যে ভিডিওর কথা বললে ভাইরাল, যে জন বার্লা এবং মনোজ টিকার মধ্যে কথোপকথন, এবং তারপরে যে প্রধানমন্ত্রী এসেছিলেন কোচবিহারে, তো এইখানে কিন্তু জন বার্লাকে বিজেপির কর্মসূচিতে দেখা গেছে, অর্থাৎ বড় মিটিংগুলোতে দেখা গেছে কিন্তু যে প্রধানমন্ত্রী বা জেপি নাড্ডারা যেখানে গেছেন, শুভেন্দু অধিকারী সেখানে কিন্তু জন বার্লা ছিলেন, কিন্তু বাদবাকি কোনো কর্মসূচিতে যেখানে, আর বেশিরভাগ প্রচারটা তো প্রার্থী করেন দলীয় নেতৃত্ব করেন, লোকাল যারা জেলা সভাপতি, কিন্তু এখানে কিন্তু জন বার্লাকে সেভাবে পাওয়া যায়নি 2024 লোকসভা নির্বাচনে। দূরত্বটা ছিলই, কিন্তু এই বিশেষ উপনির্বাচনের প্রার্থী সিলেকশনে এইখানেই জন বার্লা কিন্তু তার ক্ষোভ সামনে নিয়ে আসেন, এবং এমনকি তিনি তারপরেই দেখা যায় তৃণমূল নেতৃত্ব জন বার্লার বাড়িতে বসে বৈঠক হয় বেশ কয়েকবার, এবং এখন যেটা সামনে আসছে যে হয়তো তিনি তৃণমূলে যোগ দিলেও দিতে পারেন। এখন আগামীতে কী হয় দেখা যাক। আমি একটু রাজনৈতিক বিশ্লেষণের দিকে আসবার চেষ্টা করবো সত্যতা। অনেক বছর আগে, 34 বছর আগে যখন আমরা একটু পড়াশুনো করি, তখন জানা যায় রাইটার্স বিল্ডিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করে দেওয়া হয়, এবং সেই সময় এরকম শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছিলেন যে আমিও 34 বছর শাসন করব, 34 বছর পেরিয়ে শাসন করব। সে জায়গাতে 26-এ এসে তৃণমূল কংগ্রেস যদি আবারও জয়ী হয় বাংলায়, তাহলে তো এবার 2011 থেকে 2026 প্রায় 15 বছর তো পেরিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, দিনের পর দিন তৃণমূল কংগ্রেস তার শক্ত ঘাঁটি তৈরি করছে। তার সঙ্গে সঙ্গে বিজেপির লোকসভা নির্বাচনে এর আগের বছরের থেকে এই বছর, গত 5 বছরে যেভাবে ব্যবধানটা কমছে, এটা তো একেবারে স্পষ্ট যে বিজেপি তার মাটি আস্তে আস্তে আবারও হারাচ্ছে। একদমই তাই। দেখো 2019-এর কথা বললে, 19-এ 18টা আসন পেয়েছিল, এবার সেটা 12তে নেমে এসছে, 6টা এবং আসন নেই। একদমই তাই। এবং 2021-এ যেখানে 77টা আসন পেয়েছিল, তারপরে প্রত্যেকটা উপনির্বাচন দেখো বিজেপি কিন্তু তাদের আসন সংখ্যা, বিধায়ক সংখ্যা কমেছে, কিছু যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু যেগুলোতে উপনির্বাচন হয়েছে বিজেপির জেতা আসনে, সেগুলোতে কিন্তু হার হয়েছে বিজেপির। দেখো আমরা দিনারার কথা বলি, দিনারায় জয় পেয়েছিলেন নিশাদ জামালি, পরবর্তী উপনির্বাচন রেকর্ড ভোটে জিতে। এছাড়া তারপরে শান্তিপুর, সেখানেও তাই জগন্নাথ সরকার তৃণমূল কংগ্রেস এবার লোকসভা ভোটের পরে যে লোকসভা ভোটের অধিকারী যেখানে জিতেছে, এটাও কিন্তু ছিনিয়ে নিয়েছে, রায়গঞ্জে জয় পেয়েছে তৃণমূল। ওখানে দাঁড়িয়ে বারবারই ব্যর্থতা 2026-এ, কিন্তু 2026-এ বিজেপিকে বলার অপেক্ষা রাখে না। আরেকটা যেটা বলবো যে 26-এ শাসক দল থাকবে, সেটা তো পরের ব্যাপার। এই মুহূর্তে যদি আমরা বলি যে বিজেপি কিন্তু বিরোধী রাজনীতিটা, অর্থাৎ মাঠে পর্যায়ে যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু সেভাবে দিতে পারছে না। নট তার আমার মনে হয় কোনো এক জায়গাতে সত্যতা, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষণ করলে পরে সাংগঠনিক যে বল, সেই বলটাও কিন্তু কোনো এক জায়গাতে বিজেপির একটু ঠুনকো দেখাচ্ছে। একদমই তাই। দেখো এই যে আমি আরজিকর নিয়েই বলবো, যেখানে নবান্ন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল, নাম এসেছিল যে ছাত্র সংগঠনের পক্ষ থেকে, কোনো এক ছাত্র সংগঠন, কিন্তু শোনা ছিল যে এর পেছনে শুভেন্দু অধিকারী একটা ইন্ধন রয়েছে, এবং বিজেপির অন্য পক্ষ কিন্তু সরাসরি কিন্তু অ্যাভয়েড করেছিল এটা, যেভাবে যাওয়া ঠিক হবে না, এবং পরবর্তী দেখা যায় সেভাবে কিন্তু বড় মুখ কিন্তু এই আন্দোলনে ছিল না, নবান্ন ঘেরাওয়ে ছিল না। তো এইখানে দাঁড়িয়ে বিজেপির মধ্যেই দেখা একটা অনেকটা বিবাদ রয়েছে, যে কোনো একটা আন্দোলনে হয়তো কোনো এক সুকান্ত মজুমদার কোনো ডাক দিচ্ছেন, সেখানে হয়তো দিলীপ ঘোষ নেই বা শুভেন্দু অধিকারী নেই, এই একটা ছন্নছাড়া ভাব রয়েছে কিন্তু বিরোধী রাজনীতিতে। তো যার ফলে কিন্তু বিশেষ করে বাংলার যারা পরিবর্তন চান, অর্থাৎ যারা চাইছেন যে 26-এ বদলটা আসুক, এই রকম ছন্নছাড়া পরিবেশ থাকলে এটা একেবারেই অসম্ভব। আরও যেটা সংগঠনের দিক থেকে দেখো, যদি আমরা বলি লোকাল বডি, পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, বেশিরভাগই তো তৃণমূল কংগ্রেসের দখলে। ঠিক। এবার লোকাল বডি ইলেকশনটাকে এর উপরে কিন্তু তোমার সংগঠন অনেকটা ভিত বলা যেতে পারে লোকাল বডিকে, এবং যেখানে বিজেপি অনেকটাই নড়বড়ে। 26-এ এই অবস্থায় থাকলে ফেরা, মানে 26-এ সরকার গড়া, বিজেপির সরকার কাছাকাছি পৌঁছানো বা ভালো ফল করাটা যথেষ্ট কঠিন। কারণ আরেকটু বলে রাখি, 19-এ যেখানে লোকসভা নির্বাচনে 18 আসন ছিল, 21-এ সেটা হয় 77, বিধায়ক সংখ্যা হয় 77, এবারে দেখো 12। এবার 12 থেকে তাহলে কি 77 থেকে আরও কমে যাবে? এটা একটু কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে।
একেবারে সত্যত আরও একটা বিষয় যেটা রয়েছে যে প্রত্যেকটি ভোটের ক্ষেত্রে দুটো ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক ইস্যু এবং তার সঙ্গে সঙ্গে মুখ। এই দুটো ফ্যাক্টর ভীষণ ভীষণ ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। আর ঠিক সেই জায়গাতে আরজি করের মতো এত বড় একটি ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে প্রত্যেক বিরোধী দলই নামার চেষ্টা করবে, এটা একেবারেই স্বাভাবিক। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত বামফ্রন্ট কিংবা কংগ্রেস কিংবা বিজেপি এটাকে কোনোভাবেই তরোয়ালগুলোকে শান দিতে পারলো না। শুধু তাই নয়, আরজিকর ইস্যুকে কেন্দ্র করে এটাকে রাজনৈতিক প্রোপাগান্ডাতে ব্যবহার করা হচ্ছে না, কিন্তু নেপথ্যে রাজনীতিকরণ করবার চেষ্টা চলছে, এটা বারবার বলা হচ্ছে সামনে। কিন্তু 2026-এর আগে উপনির্বাচনের যে রেজাল্ট, না থাকলো কোনো ইস্যু, না থাকলো কোনো মুখ। একদম তাই। এবার আরজিকর কাণ্ডের কথা যখন বলে রাখি, আরজিকর যে আন্দোলন, এখানে কিন্তু কোনো মুখ ছিল না, রাইট? কোনো সেভাবে কিন্তু প্রভাবশালী কোনো মুখ ছিল না। শুধু মানুষ স্বেচ্ছায় আন্দোলনটা করেছেন, স্বেচ্ছায় যে জাস্টিস ফর আরজিকর দাবি তুলেছিলেন, এবং তার ফলেই কিন্তু মানুষ পথে নেমে এসেছিলো, আন্দোলনটা করেছিল। এখানে কোনো 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 মুখেরও প্রয়োজন পড়েনি, কোনো রঙেরও প্রয়োজন পড়েনি, কোনো জাতি ধর্ম কিছু প্রয়োজন পড়েনি। মানুষ স্বেচ্ছায় এসেছেন, যার ফলে আন্দোলনটা সংগঠিত হয়েছিল এবং সাড়া ফেলেছিল সারা ভারতবর্ষেই। এবার তোমাকে যেটা বলবো যে যেটা বললে যে বিরোধী যে আরজিকরকে নিয়ে রাজনৈতিক দল চেষ্টা করেছে, চেষ্টা কোনো কসুর করেনি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমরা দেখেছি এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তিনি গিয়েছিলেন, তাকে গোব্যাক শুনতে হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী গিয়েছিলেন, অগ্নিমিত্রা পালকেও শুনতে হয়েছে। এমনকি উল্টো দিয়ে যদি দেখো, মোহাম্মদ সেলিম কিন্তু ওখানে গিয়ে বসতে পেরেছিলেন তাই কর্মসূচিতে, মীনাক্ষী মুখার্জিও ছিলেন। তো এইখানে রাজনীতিকরণ হচ্ছে বা হবে না, এ নিয়ে এখানে একটা বিতর্ক রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আরজিকরকে নিয়ে রাজনীতি আর দীর্ঘদিন টানা কোনো মতেই সম্ভব না। কারণ আন্দোলনটা দেখো, এই আরজিকর আন্দোলন, যারা জুনিয়র চিকিৎসকদের কথাই যদি বলি, যে তারা আন্দোলন করাতে তাদের যে একটা অর্থের তো নিশ্চয় প্রয়োজন হয়, এবং বহু মানুষ তাদের স্বেচ্ছায় দান করেছিলেন। তো এটা নিয়ে একটা বিতর্ক কিন্তু তৈরি হয়ে গেছে যে এত টাকা তুলে কী করবেন। ফলে এই আরজিকরকে নিয়ে জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন দীর্ঘমেয়াদী করতে পারবেন না, বা রাজনৈতিক দলও করতে পারবে না, আর করতে পারছে না বলে কিন্তু থেমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে 26 কী হবে। 26 এটা নিয়ে যথেষ্ট কঠিন বলবো। এই আরজিকরকে নিয়ে 26 টেনে নিয়ে যাওয়া কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। বরঞ্চ 26কে টানতে রাজ্যের অনেক ইস্যু রয়েছে। দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো একটা ইস্যু রয়েছে। আরজিকর হত্যাকাণ্ড ছাড়াও স্বাস্থ্যকেন্দ্রে তো ব্যাপক দুর্নীতির ছবি সামনে আসছে। আরজিকর হসপিটালে এক বেআইনি সংস্থা থেকে প্রচুর ওষুধ কেনার অভিযোগ রয়েছে, এবং সেটা কিন্তু যে তথ্য সামনে আসে সেটা শুধু চেস্ট মেডিসিন বিভাগের। এবং আরও একটা তোমাকে জানতে হবে যে শুধু কি চেস্ট মেডিসিন বিভাগেই কি এই এক কথা বলবো এই সংস্থা থেকে ওষুধ কেনা হয়েছে, নাকি অন্য ডিপার্টমেন্টেও, পশুদের ডিপার্টমেন্ট হতে পারে বা শিশু বিভাগ হতে পারে। তাই নয়, সত্যি শুধুমাত্র চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যে ঘটনাগুলো ঘটবে তা তো নয়, বিভিন্ন জায়গাতে সার্কুলেট হচ্ছে মেডিসিন, শুধুমাত্র চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে নয়। প্রশ্ন হচ্ছে, তদন্তের খাতিরে অনেক কিছু সামনে আসতে পারে সত্যতা, এবং ঠিক সে জায়গা থেকে দাবি 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 প্রত্যেকের দাবি ছিল আরজিকর ইস্যুতে জাস্টিস পাওয়ার কথা। আর সেই দাবিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে ব্যাকফুটে করবার চেষ্টা করেছে প্রত্যেকটি বিরোধী দলই, শুধুমাত্র বিজেপি নয়, সেখানে বামফ্রন্ট, কংগ্রেস প্রত্যেকেই চেষ্টা করেছে নিজের নিজের মতো করে। কিন্তু সেই জায়গা থেকে বিধানসভা উপনির্বাচনের যে ছবিটা, তা একেবারে নজর কাড়ার মতো। আমি একবার ছবিগুলো দেখাই সত্যতা, আমি একবার বিসিআরকে বলবো প্রত্যেকটি জায়গার ছবি একবার ফুল প্লেটে দেখাবার জন্য। যখন আমরা একেবারে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিক নিচের উইন্ডোতে দেখা যাচ্ছিল সিতাইয়ের ছবিটা, আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখুন। দেখুন, সবুজের ঝড় উঠেছে, বোমা ফাটছে, সেখানে আনন্দের রোশনাই চলছে। সেখানে দাঁড়িয়ে রয়েছে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তিনি সেখানে দাঁড়িয়ে সবুজ আবিরে নিজেকে রাঙাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে যারা সমর্থক রয়েছেন তারাও এই সবুজ ঝড়ে সামিল হচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার একটি ধার তারা ব্লক করেছে, এবং ব্লক করে তারা এই আনন্দ উৎসবে সবাইকে সামিল করছেন। তার কারণ আপনারা জানেন, বিশেষ করে সিতাই, আপনারা জানেন লোকসভা নির্বাচনের সময়তে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি দাঁড়িয়েছিলেন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে, তিনি জিতেছেন। এবং ঠিক সে কারণের জন্যই সিতাইতে বিধানসভা উপনির্বাচন হয়েছে, এবং সেখানেও তৃণমূলের এই জয় সত্যি নজর কাড়া। এবং অনেকেই বলছিলেন রাজনৈতিক মহলে যে সিতাইতে তৃণমূল কংগ্রেস জিততেই পারে, কিন্তু প্রশ্ন ছিল মাদারিহাট নিয়ে। আপনাদের সামনে সেই ছবিগুলো রাখার চেষ্টা করব ব্যাক টু ব্যাক। একবার দেখুন সিতাইয়ের ছবি আপনাদের সামনে রাখছি, নেক্সট ছবি একবার দেখাতে বলবো পিসিআরকে, তালডাংরার ছবিটা একবার দেখাতে। দেখুন, তালডাংরা ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল সমর্থকেরা নাচতে নাচতে, হাততালি দিতে দিতে তাদের আনন্দ উৎসবে তারা সামিল হচ্ছেন। তার কারণ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে।
আরজিকর ইস্যুকে কেন্দ্র করে যখন বিরোধী শিবির বারবার টান টান উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে, ঠিক সেই সময়তে তৃণমূল কংগ্রেস এখনও সেই একই রকম ফর্মে তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তারপরেও বিধানসভা উপনির্বাচনে তাদের এই জয় সত্যি নজর কাড়া। এবং সেখানে তালডাংরা বিধানসভা উপনির্বাচনে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস। এবার আমরা হারোয়া যাব, দেখুন হারোয়া ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। মহিলা তৃণমূল কর্মী সমর্থকেরা সবুজ আবির দিয়ে তারা তাদের আনন্দ উচ্ছ্বাস দেখাচ্ছেন এবং সেখানে সিআরপিএফ জওয়ানরাও রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত নিরাপত্তার সঙ্গে শান্তি বজায় রেখে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা আনন্দে উচ্ছ্বসিত হচ্ছেন এবং সেখানে তাদের প্রত্যেকের মধ্যে আনন্দ একেবারে চাক্ষুষ করা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আশপাশে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, তারা প্রত্যেকের মধ্যে ভিক্টরি সাইন দেখাচ্ছেন একজন। ভালো করে খেয়াল করুন, তৃণমূল কর্মী সমর্থকদের ভিক্টরি সাইন, তার কারণ তারা জিতেছে। এত কিছুর পরেও, এত নেগেটিভিটির পরেও বিরোধী শিবিরের ভরাডুবি সেই হলোই। এবং তারপরে আমরা এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে রাখবো, ঘড়িকাটা 3:18, মাদারিহাটের ছবি আপনাদের সামনে দেখুন। হারোয়ার ছবি আপনাদের সামনে রাখলাম। এনসিআরকে বলবো লোকেশনটা একবার সরানোর জন্য। মাদারিহাটের ছবি আপনাদের সামনে রাখছি। মাদারিহাটের ছবি সেখানে দেখতে পাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা, সেখানেও তাদের আনন্দ উচ্ছ্বাস তৃণমূল কর্মী সমর্থকদের এবং একে অপরকে সবুজ আবির রাঙিয়ে দিচ্ছে সবুজ আবির দিয়ে এবং মিষ্টি মুখ চলছে, সেই ছবি আপনাদের সামনে। তারা প্রত্যেকে আনন্দে উচ্ছ্বসিত। এবার মেদিনীপুরের ছবিটা আপনাদের সামনে রাখবো, দেখুন এই ছবি পশ্চিম মেদিনীপুরের ছবি। সেখানেও তৃণমূল কর্মী সমর্থকদের, সেখানে মানুষ ভূঁইয়াও রয়েছেন এবং প্রত্যেক তৃণমূল কর্মী সমর্থকেরা আনন্দ উচ্ছ্বসিত হচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে সবুজ আবিরে নিজেদের রাঙিয়ে নিচ্ছেন। প্রশ্ন উঠেছিল পশ্চিম মেদিনীপুরে বিশেষ করে মানুষ ভূঁইয়া থেকে শুরু করে প্রত্যেকে তৃণমূল কর্মী সমর্থকদের এই আনন্দ উচ্ছ্বাস আদত কতটা বহাল থাকছে, সেই বহাল তারা রেখেছেন। এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে রাখছি, 6টা জায়গার ছবি আপনাদের সামনে রাখলাম। 6টি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের এক প্রকার তারা 6-6 লাভ করেছেন। না, এটি নেতিবাচক নয়, ইতিবাচক। এ বিষয়ে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বক্তব্য রাখছি দেখুন। টুইট করেছেন এক্স হ্যান্ডেলে, তার পোস্ট আপনাদের সামনে রাখছি দেখুন। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অ্যাপ্রিসিয়েট করেছেন উপনির্বাচনে বাংলায় তৃণমূলের জয়কার। 6 জায়গায় তৃণমূল কংগ্রেসের আনন্দে উচ্ছ্বসিত হওয়ার মতো মুহূর্ত। উপনির্বাচনে বাংলায় তৃণমূলের জয়কার। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে। ঘড়ি কাটায় 3:19। রাজ্যে বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। 6 জায়গায় একের পর এক ছক্কা হাঁকালেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বড় 6 একের পর এক তৃণমূল কংগ্রেস ব্যাটিং করে গিয়েছে এবং উপনির্বাচনে রাজ্যে 6টি কেন্দ্রেই সবুজ ঝড়। ঘড়ি কাটায় 3:20। এই মুহূর্তের লেটেস্ট আপডেট। উপনির্বাচনে রাজ্যে 6টি কেন্দ্রেই সবুজ ঝড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইট করেছেন। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বিষয় নিয়ে টুইট করেছেন। এই যাবতীয় বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা চলবে আগামী আরও কিছু মুহূর্তগুলোতে। মিটিং প্রত্যেকটি মিনিটস আপনাদের সামনে রাখার চেষ্টা করবো। তজমিনা দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বেঙ্গল টুডে। দেখুন, কেউ হাসবেন না, আগেই বলছি, তার কারণ অনেকেই ভাবতে পারেন যারা এই মোমেন্টে বসে রয়েছেন, অনেকের মধ্যে অনেক রকম রিপারকেশন চলে। আমাদের আজকে প্রোগ্রামের নাম জনতার রায় 2024। 6 জায়গা জিতেছে তৃণমূল কংগ্রেস। জনতার রায় নাকি সবটাই দর্শকদের উপর ছাড়া যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের নৈহাটির যে আসন, নৈহাটিতে 2021 সালে পার্থ ভৌমিক যে সংখ্যাতে জয়লাভ করেছিল তার থেকে এটা 3 গুণ স্পিডে এগিয়ে গিয়েছে। এবার যে বিধানসভা উপনির্বাচন হয়েছে সেখানে তাদের এই ভোটের ব্যবধানটা অনেকটা বেড়ে গেছে। এই বিষয়ে সনদে কি বলছেন যিনি জয়ী প্রার্থী, আপনাদের সামনে রাখছি দেখুন। আমি অত্যন্ত খুশি, মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে এবং 48,879 ভোটে জয়লাভ করিয়েছে, মানুষের কাছে আমি কৃতজ্ঞ। বিজেপির প্রার্থী আমার সাথেই বেরোলো এবং তাকে তার নিজের যে বুথ, সেই বুথে 264 ভোটে হেরে গেছে। নৈহাটির মানুষ তাকে ঘোল খাইয়ে দিয়েছে। সে আমার সাথেই কাউন্টিং হল থেকে বেরিয়ে এসছে। আমি তাকে বললাম বাড়ি যে রেস্ট নাও, কারণ এত ঘোল খাইয়েছে তাকে তো হজম করতে হবে, একটু রেস্ট নিতে পরামর্শ দিলাম।
দেখুন কোথায় কি হয় আমি জানি না, নৈহাটির বুকে আজ অবধি নির্বাচন পরবর্তী হিংসা হয়নি, আজও হবে না, আগামী দিনেও হবে না, এটা দায়িত্ব নিয়ে বলি। ওই বললাম যে নৈহাটির মানুষ ঘোল খাইয়েছে, ওরা এখন একটু রেস্ট নিয়ে হজম টজম করে তারপরে মানুষের সামনে মুখ দেখা, কারণ নিজের বুথে যে জিততে পারে না তাদের মানুষের সামনে আসা উচিত না। আচ্ছা, শুধু যে ব্যবধানটা তৈরি হচ্ছে 48,800 ভোটে জেতা, এবার প্রশ্ন হচ্ছে 15,000 থেকে 48,000 এই জামটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যজিৎদা। একদমই তাই। শুধু এটা তুমি যেটা বললে 2021-এ পার্থভৌমিকের বিরুদ্ধে প্রার্থী ছিলেন বিজেপির ফাল্গুনী পাত্র, তিনি 15,000 ভোটে হেরেছিলেন। এবার 2024-এ যে লোকসভা নির্বাচন, এখানেও কিন্তু প্রায় 15,000 ভোটের লিড ছিল পার্থভৌমিকের, এবং অর্জুন সিং পিছিয়ে ছিলেন এখানে। ফলে এই উপনির্বাচন, আমরা আগেও বেশ কয়েকটা উপনির্বাচন ফলাফল দেখেছি যে শাসক দল যথেষ্ট অ্যাডভান্টেজ পেয়ে থাকে। তো এইখানে দাঁড়িয়ে উপনির্বাচনের ফলাফল নতুন কিছু না। দেখো, সীতাই যদি বলি, দিনহাটার কথা এর আগে বললাম, যে যেখানে নিশ্চিত প্রামাণিক জয় পেয়েছিলেন প্রায় 69 ভোটে, সেই সীতাই দিনহাটায় কিন্তু উদয়নগুলো পরে যেতে প্রায় 92% ভোট পেয়ে, অর্থাৎ প্রায় 1,80,000 মতো ভোট পেয়ে বেশি ভোটে জিতেছিলেন এই উদয়ন গুহ। ফলে এই ব্যবধান, উপনির্বাচনের ব্যবধান দিয়ে রাজনৈতিক অঙ্ক হিসেব নিকেশ করাটা, যোগবিয়োগ করাটা ঠিক হবে না বলে মনে হয় না। কিন্তু যেটা ফ্যাক্টর, যেটা মার্জিনটা এতটা হচ্ছে কীভাবে, এটা একটা বড় গুরুত্বপূর্ণ। দেখো, মানুষের এই নৈহাটিতেই তো যারা আন্দোলন করছিলেন এই আরজিকর নিয়ে, একবার তো তাদের মারধরের ঘটনা সামনে এসছে। তো স্বাভাবিকভাবেই এই সেই মারধরের ঘটনা আমরা দেখেছি রাত জাগো অনুষ্ঠানে। তো স্বাভাবিকভাবেই এই একটা অভিযোগটা ছিল কিন্তু শাসক দলের বিরুদ্ধে। এই অভিযোগও যদি উঠে থাকে, যেখানে রাজনৈতিক কোনো দল নেই, রং নেই, সেইখানে দাঁড়িয়ে এই যে জনতার রায়, এটা কি শুধু কি মানুষ স্বেচ্ছায় ভোট দিচ্ছেন নাকি অন্য কোনো কারণ? কিন্তু দেখো, যেটা পক্ষ থেকে সেখানে ছাপ্পা টাপার অভিযোগ কিন্তু সেভাবে উঠে আসেনি, এটা কিন্তু মানতে হবে। কিন্তু উপনির্বাচনের ফল শাসক দলের পক্ষেই যায়, আমরা বারবার দেখেছি। আর এটা খুব সত্যি কথা, উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসই হোক বা যেখানে যেই আসনই থাকুক না কেন, সেটা শাসক দলের ফরেই যায়, এটা খুব সত্যি কথা। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গাতে সত্যজিৎদা, যে এতটা ব্যবধান বেড়ে যাওয়াটা, এটা কিন্তু অত্যন্ত প্রশ্নবোধক চিহ্ন। শুধু তাই নয়, 26-এর আগে এতটা ভোটে এগিয়ে থাকাটা আরও বড় প্রশ্নচিহ্ন তৈরি করছে। দেখো, এবার তোমাকে একটা কথা বলি, যে 2021-এর পরে একটা কিন্তু ভোট পরবর্তী হিংসার একটা কিন্তু ছবি সামনে এসেছিল। ঠিক, বারবার কিন্তু বিজেপির তরফ থেকে আক্রান্তের বিষয়গুলো তুলে আনা হয়েছিল, এবং সে সময় তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়, তাকে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ছুটে যেতে দেখেছি। ঠিক। তো এইখানে দাঁড়িয়ে তারপর থেকে কিন্তু বিজেপি কিন্তু কোন ঠাসা বলা যেতে পারে, কারণ বহু নেতাকর্মী বসে গেছেন, এবং যার ফলে কিন্তু পরবর্তী উপনির্বাচনে আমরা বিজেপিকে সেভাবে কিন্তু মাঠে মাঠে লড়াই দেখিনি, প্রচারও দেখিনি। এবার উপনির্বাচন দেখো, প্রার্থী সিলেকশনেও কিন্তু বিজেপির একটা গাফিলতি আছে বলা যেতে পারে, কারণ এবার কিন্তু সেভাবে প্রার্থী দেওয়া হয়নি। হেভিওয়েটকে কোনো প্রার্থী ছিলেন না, একদম ঘরোয়া প্রার্থী কিন্তু ছিল এবারে। তো স্বাভাবিকভাবেই একদম নিচু স্তর থেকে উঠে আসা নেতাকর্মীদের প্রার্থী হয়েছে, আর সেখানে প্রচারে তেমন কোনো জলিস ছিল না, কেন্দ্র থেকে কোনো বড় নেতা আসেনি, বা রাজ্যের শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররাও কিন্তু সেভাবে ঝাঁপাননি এবার প্রচারে। তো এটা তো অ্যাডভান্টেজ শাসক দলের পক্ষে ছিলই। আরেকটা ছিল যেটা বলবো, যে ভোটের দিনও যেখানে পোলিং এজেন্ট, সেটাও কিন্তু ঠিকভাবে দেওয়া হয়নি। যদিও অনেক যে অভিযোগ এসছে যে পুলিশ দিয়ে বা শাসক দলের পক্ষে ভয় দেখিয়ে পোলিং এজেন্ট তুলে নেওয়া হয়েছে, কিন্তু পাল্টা কাউন্টার তো প্রয়োজন, অর্থাৎ বাধা তো দেওয়ার প্রয়োজন, কিন্তু সেভাবে কিন্তু বিজেপিকে ঝাঁপাতে দেখা যায়নি। শুধু সেটা ওই সোশ্যাল মিডিয়ায় কিছু গেছে, এর বাইরে কিছু হয়নি। ইদানিংকালে আরও একটা বিষয় যেটা খেয়াল করা গেছে, যে প্রত্যেকটি ক্ষেত্রেই মাঠে ময়দানে লড়াইয়ের থেকে সোশ্যাল মিডিয়ার লড়াইটা খুব বেশি হচ্ছে সত্যজিৎদা, এবং ঠিক তার প্রভাবটাও কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই পড়ছে। আদতেও সমাজ মাধ্যমের বাইরে গিয়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানোর যে বিষয়গুলো, সেটা অনেকাংশেই কমে যাচ্ছে। কোনো এক জায়গাতে রাজনীতিকরণ করবার যে চেষ্টাটা, সেটা কোনো এক জায়গাতে সাধারণ মানুষ কিন্তু ধরে ফেলছে। ঠিক একেবারে রিসেন্টলি যেটা আমাদের মনে পড়ছে, আলিপুরদুয়ারে যে ঘটনা ঘটেছিল, একটি বাচ্চা মেয়ে, 9 বছরের বাচ্চা মেয়ে, যাকে ধর্ষণ করা হলো, এবং সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন। রাজনৈতিক মহল বলছে শুধুমাত্র রাজনীতিকরণ করবার জন্যই বিরোধী দলনেতা বারবার করে বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, এবং সেখানে গরম গরম রাজনৈতিক কথা বলছেন।
আদতেও সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেসই রয়েছে, ঠিক যেমন বিভিন্ন রকম প্রকল্প, কখনো রূপশ্রী, কখনো লক্ষ্মী ভাণ্ডার, বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেসের এগিয়ে যাওয়ার যে এই গল্পটা প্রকল্পের দিক থেকে সাধারণ মানুষ সেটাকেই বিশেষ করে নজর দিচ্ছেন। দেখো, একদমই প্রকল্পের কথা যখন বললে সবার আগে আসবে লক্ষ্মীর ভাণ্ডার। আর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু প্রথম বিরোধিতা বিজেপির পক্ষ থেকেই এসেছিলো, এবং বিরোধিতা করতে গিয়ে এমন জায়গায় পৌঁছে গেছিলো যে মানুষের কিন্তু এক কথা বিজেপির থেকে অনেকটা ক্ষুব্ধ হয়ে গেছিলো যে লক্ষ্মীর ভাণ্ডার যেখানে কোনো সরকারই কিন্তু সাধারণ মানুষের সেভাবে দেয় না সেভাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে 500-1000 টাকা পৌঁছে যাওয়া, এ কিন্তু মানুষ যথেষ্ট ভালো সাড়া দিচ্ছিলেন। এবং এইখানে দাঁড়িয়ে বিজেপির যে বিরোধিতা করা, যা কিন্তু ব্যাকফায়ার করে পরবর্তীতে, এবং পরে দেখো বিজেপি কিন্তু এটাকে ইস্যু করেই ঝাঁপাচ্ছে। এমনকি সুকান্ত মজুমদারকে আমরা দেখেছি বিজেপি ক্ষমতা এলে তারা লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেবেন, শুভেন্দু অধিকারীও বলছেন, এমনকি জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কিন্তু কয়েকদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়ে দেওয়ার জন্য। এবং আরও একটা বিষয় মনে থাকবে সত্যজিৎ দা, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতগুলো ভোটের প্রচারে গিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগে, বিশেষ করে এটি অডিও রেকর্ড বারবার শোনাতেন, এবং সেটা লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে, লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে যারা যারা যেসব মন্তব্য করেছেন সেই মন্তব্যকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি সভা মিছিলে গিয়ে সেগুলো শুনিয়েছেন। এটা একটা বড় ফ্যাক্টর কাজ করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় সত্যজিৎ দা আলোচনায় আসবো, কিন্তু তার আগে অর্জুন সিং তিনি এই মুহূর্তে যে মন্তব্য করেছেন অত্যন্ত বিস্ফোরক মন্তব্য। তিনি বলছেন নির্বাচন কমিশনের এসওপির ভুল। কি বলছেন এক্স্যাক্ট শোনাবো, দেখুন। ফেভার করছে সরকার। আমরা বারবার বলছি কি ইলেকশন কমিশন যে এসওপি তৈরি করেছে সেই এসওপিটাই ভুল আছে, যেখানে প্রিজাইডিং অফিসার সেম বিধানসভা, পুলিং এজেন্ট সেম বিধানসভা, যতক্ষণ এই এসওপি বাংলায় চেঞ্জ হবে না ততক্ষণ কিন্তু এ হবে না, ঠিক হবে না। পশ্চিম বাংলা 6 বছর ধরে ওই কি একজন মুসলিম লোক আছে ইলেকশন কমিশনে বসে আছে, 6 ইয়ার, ওকে সরাচ্ছে না। প্রিজাইডিং অফিসার এখানকার পুলিশ কমিশনার হলো তৃণমূলের জেলা প্রেসিডেন্ট, এসপি হলো তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট, থানার ওসি হলো তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট, গ্রামের ব্লক প্রেসিডেন্ট। সেখানে আপনাকে ভোট করতে গেলে এবার যেগুলো যেখানে 6টা জায়গা বিধানসভা ভোট হয়েছে, বিজেপি ভোটার শুধু নয়, সাধারণ মানুষ ভোট দিতে বেরোয়নি, যা ভোট দিয়েছে ওই তৃণমূলের লোকেরাই ভোট দিয়ে দিয়েছে। যারা হার্ডকোর, যারা একদম কর্মী আছে, ক্যাডার আছে, তারাই ভোট দিতে গেছে, বাদ বাকি সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। এটা তো আমরা জানা, কেন ইলেকশন কমিশনের ভূমিকা 0 ছিল। 24-এ ইলেকশনেও মানুষ দেখেছে, মানুষ দাঁড়িয়ে থাকছে, তারা মরা ভোট, ডেড ভোট, অত ডেড ভোট বা আউটসাইডার ভোট পশ্চিমবাংলা যত আছে আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না। সব ডেড ভোট পড়ে আছে, যেহেতু পৌরসভা ওদের হাতে আছে, যত লোক মারা যাচ্ছে তাদের নাম বাদ হচ্ছে না, সেই ভোটগুলো তারা ফলস মেরে দিচ্ছে। আর যারা ভোট দিতে যাচ্ছে না, যারা যায়নি এই বাই ইলেকশনে, আপনারা জানেন সবাই এখানকার পরিস্থিতি কি আছে, সেই জন্য ভোট জিতেছে। এটাতে তৃণমূল যদি খুশি হয়, আমি বলবো ভালো আছে, খুশি হওয়ার জন্য 26-এর জন্য এই খুশিটা তাদের জন্য ভালো আছে। বাড়তি কথাটা সরাসরি আলোচনায় আসবো। সত্যতা যে বিষয়টা আলোচনার প্রেক্ষিতে আনা উচিত, নৈহাটির কেন্দ্রে বিশেষ করে অর্জুন সিং ইতিমধ্যে মন্তব্য করে বসছেন যে নির্বাচন কমিশনের এসওপিতে ভুল হয়েছে, অর্থাৎ একই বিধানসভা কেন্দ্রের সব লোকেদের রাখা হয়েছে, আর ঠিক সে কারণের জন্যই এতটা খারাপ ফল করছে বিজেপি। আজকে এই ফলাফলের পর অর্জুন সিং এই মন্তব্য, তোমার কি মনে হয় এসব ঠিক থাকলে কতটা ভালো রেজাল্ট করতে পারতো? বিজেপি সেভাবে তো প্রচারে তো ছিলই না, এমনকি পোলিং এজেন্ট সেভাবে ছিল না। সত্যি কথা বলতে জয়ের কোনো ইচ্ছাও এবারের উপনির্বাচনে দেখা যায়নি, কোনো উপনির্বাচনেই দেখা যায়নি। বিশেষ করে 21-এর আমরা ফলাফলের পর যে ভোট পরবর্তী হিংসার যে তত্ত্ব সামনে এসেছিলো, এবং তারপরে উপনির্বাচন দেখো বেশিরভাগ ক্ষেত্রে পোলিং এজেন্ট কিন্তু বিজেপি ছিল না, কিন্তু তার আগে 21-এ দেখো 21-এ প্রত্যেকটা বুথে পোলিং এজেন্ট ছিল, এমনকি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, এবং ব্যবধানটা আকাশ পাতাল তৈরি হয়ে গেছে। তো এইখানে দাঁড়িয়ে এই ব্যবধানের পর, বিশেষ করে যেখানে 2024-এ 15,000 ভোটে পিছিয়ে ছিলেন অর্জুন সিং, সেখানে 48,000 ব্যবধানে জয় পেয়েছে সনদ দে। তো এইখানে দাঁড়িয়ে এসওপির তত্ত্বটা কতটা খাটবে?
যুক্তিযুক্ত মনে হয়। তাহলে কি কোনো এক জায়গাতে বিজেপি এইসব ছোট ছোট টেস্ট ম্যাচগুলোকে খুব একটা সিরিয়াসলি নিচ্ছে না, যেখানে তৃণমূল কংগ্রেস এই টেস্ট ম্যাচ থেকে শুরু করে ওয়ানডে ক্রিকেট প্রত্যেকটা ক্ষেত্রে বড় বড় ইভেন্টের ক্ষেত্রেও খুব যেমনভাবে একসঙ্গে আলোকপাত করছে, তেমন ছোট ছোট ইভেন্টের ক্ষেত্রেও একসঙ্গে আলোকপাত করছে। এই জায়গাতে কি তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে একটা পার্থক্য তৈরি হচ্ছে? দেখো, একটা বলে রাখি যে এই যে আরজিকর যে ইস্যুটা তৈরি হয়েছিল, এ তো মূলত ছিল একদিকে যেমন পুলিশের বিরুদ্ধে, কলকাতা পুলিশের বিরুদ্ধে ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, ছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর, পাশাপাশি শাসক দলের বিরুদ্ধেও ছিল। তো এইখানে যে আন্দোলনটা এবং এই আন্দোলনের পরে এই যে জয় তৃণমূল কংগ্রেসের 6-6, এইখানে দাঁড়িয়ে দেখো অনেকটা পিছিয়ে যাবে আরজিকর আন্দোলন, বরঞ্চ বলা চলে আরও মজবুত হয়ে উঠে আসলো শাসক দল। এমনকি এটা তো প্রমাণ, রাজ্যের মানুষে একটা বার্তা দেওয়া গেল যে যাই আন্দোলন হোক, রাজ্যের শাসক দলের সংগঠন অত্যন্ত মজবুত, এবং যে কোনো আন্দোলন হোক, সে আরজিকর হোক, শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক, বা আবাস যোজনার দুর্নীতি হোক, যেই আন্দোলন হোক, এই সংগঠনের ভিত যে তৈরি মজবুত হয়ে আছে, এ কিন্তু টলানো সম্ভব নয়। এবং এই বার্তাটা কিন্তু এই অন্তত আজকের ফলাফলটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। কারণ দেখো, ব্যবধান তো 2024 যে ফল, যে সেই ব্যবধান তো কমেনি, বরঞ্চ 2 গুণ 3 গুণ বাড়িয়ে নিয়েছে। তো স্বাভাবিকভাবেই বলা চলে যে শাসক দলের ক্ষেত্রে এটা আগামী দিনে 26 রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগে এই জয় কিন্তু অনেকটা অক্সিজেন দেবে বলা যায়, অনেকটা অক্সিজেন দেবে। আর একটা বলে রাখবো যে ব্যবধান তো রয়েছে, এবং বিশেষ করে বিরোধীদের এই যে আরজিকর বলার যে কোনো আন্দোলন বলো, আর ধরে রাখতে না পারা বিজেপির হালকাভাবে নেওয়া উপনির্বাচনে, কারণ হালকাভাবে নেওয়ার জন্যই সেভাবে প্রচারে কিন্তু আমরা সেভাবে দেখিনি, বড় নেতাদের সেভাবে দেখা যায়নি, বা সংঘবদ্ধ বিজেপিকেও দেখা যায়নি। তো স্বাভাবিকভাবেই এই বাংলাতে ভালো ফল করতে হলে বিজেপিকে নতুনভাবে ভাবা দরকার, যে সংগঠনের দিক থেকে। কারণ আমরা জানি কিছুদিন আগে অমিত শাহ এসেছিলেন, 10 কোটি সদস্যর একটা কিন্তু উদ্যোগ নিয়েছে বিজেপি। তো বাংলাতেও বিজেপি কিন্তু সদস্য তৈরির জন্য উদ্যোগ নিয়েছে, বাংলাতে 1 কোটি সদস্য গ্রহণ, 1 লক্ষ। তো এইখানে দাঁড়িয়ে মিস কল দিয়ে সদস্য গ্রহণ, এবং শুধু সদস্যগণ বাস্তবায়ন কতটা হচ্ছে এটা তো একটা দেখার বিষয়। কারণ শুধু ঠান্ডা করে বা জনসভা করে বা বড় বড় কনফারেন্স রুমে গিয়ে যে সদস্য গ্রহণের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে তার কি প্রভাবটা তৈরি করতে পারছে। এই একই প্রেক্ষিতে আমার একটু মনে পড়ে যাচ্ছে ব্রিগেডের সেই সমাবেশ, যেখানে বামফ্রন্টের লক্ষ লক্ষ মানুষ সেখানে সমাবেশ করতে যান, কিন্তু ভোটের অঙ্কের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে ভোট ব্যাংকে সেরকম এফেক্ট পড়ে না। অর্থাৎ সেই লাখ লাখ লোক, কোটি কোটি লোক যারা একসঙ্গে যাচ্ছেন সেখানে, তাদের এফেক্টটা কোথায়? বামফ্রন্টের ক্ষেত্রেও সেটা দেখা যায়, তাই জন্য কিন্তু তারা দিনের পর দিন তারা শূন্যের দিকে, অগ্রগতির দিকে তারা যাচ্ছেন। শুধু অগ্রগতি বলা ভুল, তারা শূন্যই। একদমই। দেখো, বামপন্থীদের 34 বছর ক্ষমতায় ছিলেন, সুতরাং তাদের এখনও বহু মানুষ কিন্তু বামপন্থী দলের সঙ্গে যুক্ত, বহু মানুষ। তো এই যে বিভিন্ন কর্মসূচি, এমনিতে তো বামেদের কর্মসূচি কম বলা যেতে পারে, বিশেষ করে ব্রিগেড সমাবেশ বলো, বা কারণ সেভাবে ডাকে না, তার কারণ ডাকলে সেভাবে লোক হবে কিনা ঠিক নেই, অল্প যে ডাকে তাতে কিন্তু সমস্ত বামপন্থীরা স্বেচ্ছায় কিন্তু পৌঁছে যান সেই মিটিংয়ে, এবং যার ফলে বিপুল মানুষের সমাগম দেখা যায়। আর ভোট বাক্সের কথা বলে দেখো, আরেকটা তোমাকে বলে রাখি ভোট বাক্সের বলার আগে, যে যদি আমরা রাজ্যের আন্দোলনগুলো দেখো, বামফ্রন্ট যখন থেকে বিরোধী হয়েছে 2011 পর, আমরা দেখেছি চিটফান্ড কেলেঙ্কারি, সেই চিটফান্ডের পরে আন্দোলনটা কিন্তু বামপন্থীরাই শুরু করেছিলেন। পরবর্তী সেই আন্দোলন থেমে গেছে। আমরা শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই আন্দোলন দুর্নীতি, এই রাশও কিন্তু ছিল বামেদের হাতে। এরপর দেখো ডিএ আন্দোলন, এটাও কিন্তু বামপন্থীরাই শুরু করেছিলেন। আনিস খান আন্দোলন, তাও কিন্তু বামেদের হাতেই। তো সমস্ত আন্দোলন শুরু কিন্তু বামেদাই করেছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বামেদের কোনো জনপ্রতিনিধি না থাকার জন্য বা কেন্দ্রে বিজেপি সরকার থাকার জন্য কিন্তু এই আন্দোলন ধীরে ধীরে চলে যায় বিজেপির দিকে। আর যার ফলে বিজেপি সেভাবে আন্দোলনটা করতে, মাঠে ময়দানে আন্দোলনটা করতে পারে না বলেই কিন্তু আন্দোলনটা হঠাৎ করে থেমে যায়, যেটা কিন্তু হয়েছে। এবার বামপন্থীরা, বিজেপি যখন এইসব জায়গায় প্রবেশ করে, বা আন্দোলনকারীরা যখন কেন্দ্রে বিজেপি সরকার সমর্থন বা কেন্দ্র সরকার সমর্থন চেয়ে তাদের পাশে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু বামেরা তখন থেকেই শূন্য হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই এই জনপ্রতিনিধি মুখ বলো বা কেন্দ্রে বিজেপি সরকার, এই দিক দিয়ে বিজেপি বামের দিকটা টেনে নেয়। আর টেনে নেওয়ার জন্যই কিন্তু বামেদের যখন ভোট বক্সে হয়, আর একটা জিনিস বামেদের সেভাবে কিন্তু দেখো, বামেরা এবার এই মুহূর্তে যদি বলি কেরলে ক্ষমতায় রয়েছে, কেরলের মুখ্যমন্ত্রীকে পিনারাই বিজয়ন, এবং বাকি কোনো রাজ্যে কিন্তু বামেরা সেভাবে নেই। কারণ একটা সময় পশ্চিমবঙ্গে ছিল, ত্রিপুরায় ছিল,
কিন্তু এখন কিন্তু নেই। ফলে এই 3 রাজ্য থেকে বামেদের বিপুল বিধায়ক সংখ্যা, রাজ্যসভার সাংসদ হয়ে ওঠা, আমরা যদি দেখি প্রয়াত সীতারাম ইয়েচুরি ছিলেন, প্রকাশ কারাত, বৃন্দা কারাতরা ছিলেন, তো তারা কিন্তু অনেক সময় টাইম লাইনে থাকতেন, কিন্তু এই রাজ্যসভার সংসদ অনেকেই না হওয়াতে কিন্তু টাইম লাইনে থাকেন না। আর যার ফলে তারা যখন প্রচারে যান সেইভাবে কিন্তু সেই প্রচারের আলোটা কিন্তু কাটতে পারে না। আর যার ফলেই দেখো, আর রাজ্যের যারা রয়েছেন মন্ত্রী যারা ছিলেন, বুদ্ধবাবু প্রয়াত হয়েছেন, সূর্যকান্ত মিশ্র বলো বা বিমান বসুরা, তিনিও অসুস্থ। তো বামেরা কিন্তু সেভাবে পরবর্তী প্রজন্মের নেতা যদি বলি, মোহাম্মদ সেলিম রয়েছেন, সুজন চক্রবর্তীরা লড়াই করছেন, কিন্তু সেভাবে কিন্তু এই প্রধান বিরোধী বিজেপি নেতার হিসেবে এটে উঠতে পারছেন না। আর যার কারণেই ভোট বক্সে কিন্তু বারবার আমরা 3 নম্বরে দেখছি, 0 থেকে 0-এর দিকেই আরও পিছিয়ে যাচ্ছে বলা চলে। কিন্তু আরেকটা জিনিস তোমাকে বলে রাখবো যে বামেরাই কিন্তু তরুণ তুর্কি বেশ কিছু মুখ কিন্তু তুলে এনেছে, শতরূপ ঘোষ বলো, মীনাক্ষী মুখার্জি বলো। তো এই দিকটা কিন্তু বামেদের ক্ষেত্রে, কিন্তু এটা ধরে রাখতে কতদিন পারবে এটাই দেখার বিষয়। একেবারেই সত্যজিৎ, এই মুহূর্তে একটি বড় খবর সামনে আসছে মহারাষ্ট্র থেকে। ইতিমধ্যে একনাথ শিন্দে এবং তার সঙ্গে সঙ্গে আমরা ছবিটা একবার দেখবো। ছবিটা সেখানে 3 জন একসঙ্গে, অজিত পাওয়ার এবং তার সঙ্গে সঙ্গে দেবেন্দ্র ফাডনাবিস, তারা 3 জন একসঙ্গে সেলিব্রেট করছেন, ভিক্টরি সাইন দেখাচ্ছেন। সত্যজিৎ, মহারাষ্ট্রের অঙ্কটাই হয়তো বদলে যেতে পারে 26-এর বা যে নেক্সট যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে হয়তো সমস্ত অঙ্কটাই বদলে যেতে পারে। এবং ঠিক তার আগে এই যে মুখ দেখা যাচ্ছে সেখানে একেবারে অন্যরকম ছবি, বিশেষ করে বিজেপির যেভাবে আপলিপমেন্ট, এবং সেখানে দেবেন্দ্র ফাডনাবিস ঠিক কী ভূমিকা পালন করছে সত্যজিৎ? দেখো, এই মহারাষ্ট্রে এই নির্বাচন কিন্তু দেবেন্দ্র ফাডনাবিসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ তোমাকে বলবো, দেখো দেবেন্দ্র ফাডনাবিস 2014 থেকে 2019 পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং 2014 যে লোকসভা নির্বাচন তা কিন্তু বড় ফ্যাক্টর ছিলেন ফাডনাবিস, এবং ব্যাপক গোটা মহারাষ্ট্র জুড়ে প্রচারটা করেছিলেন, এবং যার ফলে তার নাম সামনে আসে। এরপর 2014 যে বিধানসভা নির্বাচন বিজেপি শিবসেনা জোট ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস, এবং তারপরে দেখো 19-এও কিন্তু বিজেপি এবং শিবসেনা জোট ক্ষমতায় এসেছিলো, কিন্তু শিবসেনা কোথাও থেকে বেরিয়ে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে, যার ফলে কিন্তু এই মুখ্যমন্ত্রী নিয়ে পদ নিয়ে কিন্তু একটা লড়াই ছিল। মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে। এরপর দেখো এই যে তারপরের পর্যায়টা যদি বলি আমরা, শিবসেনা থেকে একনাথ শিন্দের গোষ্ঠীকে ভাঙিয়ে আনা বা এনসিপি থেকে অজিত পাওয়ারের টিমকে ভাঙিয়ে নেয়, অপারেশন লোটাস, যেটা কিন্তু বদলে যেতে পারে 26-এর ফলাফলে মহারাষ্ট্রে কিন্তু বিজেপি যথেষ্ট খারাপ ফল করে। আরেকটা তো বলে রাখবো যে ভারতবর্ষের কিন্তু দ্বিতীয় সবচেয়ে বেশি লোকসভা আসন কিন্তু মহারাষ্ট্রে রয়েছে, উত্তরপ্রদেশে 80, তারপরে কিন্তু মহারাষ্ট্র রয়েছে। তো এইখানে বিজেপির খারাপ ফল কিন্তু অনেকটা বলবো বেকায়দায় পড়ে গিয়েছিল বিজেপি। তো এইখানে দাঁড়িয়ে দেবেন্দ্র ফাডনাবিস বিশেষ করে আসবো তোমার কাছে, কিন্তু এই মুহূর্তে অজিত পাওয়ার কি বলছেন আপনাদের সামনে রাখছি, যে শুনুন। करणं, इकडे जाणं तिकडे जाणं इतकं काही सुरू होतं की आम्ही पहिल्यांदा 250च्या पुढे जाऊ आम्हाला वाटत होतं, कालचं सगळं बघितल्यानंतर आम्हाला वाटायला लागलं की आपण कुठेतरी खाली जातोय का काय. परंतु महाराष्ट्रातल्या जनतेने विकासाकडे बघून युतीला प्रचंड प्रकारचं जे व्यक्त करून दिलंय, त्यातल्या तमाम व्यक्तिशः माझ्या वतीने मी त्यांना मनापासून धन्यवाद देतो, मनापासून आभार मानतो. सगळेच कार्यकर्ते राबले, उमेदवार राबले, सगळे सहकारी घटक पक्षाचे, मित्र पक्षांचे सगळे आमचे सहकारी त्याच्यामध्ये स्वतःला झोकून दिलं, आणि सगळ्यांनी ही निवडणूक आपली स्वतःची निवडणूक आहे असं समजून त्या ठिकाणी कामाला लागले. आमच्या ज्या योजना होत्या, আমি একটু জানার চেষ্টা করবো সত্যজিৎ দা, বিশেষ করে উদ্ধব ঠাকরে এবং তার সঙ্গে সঙ্গে একনাথ শিন্দের সেই রাত যেখানে অনেকগুলো একসঙ্গে এমএলএকে ট্রান্সফার করে নেওয়া, যেটাকে অপারেশন লোটাসের আখ্যা দেওয়া হয়, এবং ঠিক তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির এই আপলিপমেন্ট উদ্ধব ঠাকরের কেরিয়ারের দিকে কতটা এফেক্ট ফেলতে পারে? দেখো, উদ্ধব ঠাকরের কেরিয়ার যদি বলি, বিশেষ করে একনাথ শিন্ডে, তার কিন্তু একটা ব্যাপক প্রভাব রয়েছে মহারাষ্ট্রের শিবসেনাতে। এবং দেখো উদ্ধব ঠাকরে রাজনীতিটা যেভাবে শুরু করেছে, বিশেষ করে শিবসেনার কিন্তু প্রথম বালাসাহেব ঠাকরের এজেন্ডা ছিল কিন্তু কঠোর কংগ্রেস বিরোধী। তো এইখানে দাঁড়িয়ে উদ্ধবের এই যে কংগ্রেসের সঙ্গে যাওয়া, এই কিন্তু তখন থেকে কিন্তু কংগ্রেসের একটা বিভাজন তৈরি হয়ে গেছিলো। এবং তুমি যদি দেখো বিজেপির রাজনৈতিক কৌশল, শিবসেনার রাজনৈতিক কৌশল কিন্তু অনেকটা অনেকটা মিলে যায়। তো এইখানে উদ্ধবের এই যে কংগ্রেসের সঙ্গে যাওয়া, তারপরে দেখো
যার ফলে কিন্তু একটা দলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং তার ফলে কিন্তু এই দেবেন্দ্র ফডণবীস অত্যন্ত কৌশলে শিবসেনা থেকে একনাথ শিন্দে গোষ্ঠীকে বের করে আনেন এবং শুধু বের করে আনা নয়, মুখ্যমন্ত্রী করেন একনাথ শিন্দেকে, অর্থাৎ যেখানে নিজে মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে তিনি উপমুখ্যমন্ত্রী হন। এই যে ছেড়ে দেওয়া, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। এইখানে দাঁড়িয়ে তোমাকে আজকে 2024-এ দাঁড়িয়ে যদি বলি, দেখো 2024-এর লোকসভা নির্বাচনের পর জেপি নাড্ডা তিনি সর্বভারতীয় সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন, ফলে ইস্তফা দেননি, তিনি রয়েছেন পদে, কিন্তু তিনি কিন্তু এই মুহূর্তে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী। এবার তোমাকে বলবো, যদি এই জায়গাটা কিন্তু খালি হতে চলে, অর্থাৎ বিজেপিতে এক পদ বা এক লিডার, একটা নীতি কিন্তু রয়েছে, এই পদটা খালি হতে চলেছে এবং দেবেন্দ্র ফডণবীস তিনি কিন্তু নাগপুর থেকে উঠে আসেন, অর্থাৎ এই নাগপুরে কিন্তু বিজেপির সদর দপ্তর। তো দেবেন্দ্র ফডণবীস কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আর একটা যেটা বলবো যে যদি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসেন বা সর্বভারতীয় সভাপতি হয়ে ওঠেন, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বয়স হয়েছে এবং বিজেপিতে একটা নীতি রয়েছে 75 বছর পর, এবং 75-এ হোক চা না হোক, কিন্তু 2029-এ কিন্তু বিজেপির প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হয়ে ওঠার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে দেবেন্দ্র ফডণবীস। সেখানে তো সাংঘাতিক তথ্য বলছো। সেখানে দাঁড়িয়ে এই মহারাষ্ট্রের এই লড়াইকে কিন্তু দেবেন্দ্র ফডণবীস আগাগোড়া প্রথম থেকে কিন্তু লড়াইটা লড়ে এসছেন এবং প্রার্থী নির্বাচন থেকে শুরু করে জোট সমস্ত কিছু কিন্তু নিজে হাতে সামলেছেন। এবং দেখো দেবেন্দ্র ফডণবীসের বিরোধী যারা, এক কথায় তাদের দলের মধ্যে যারা কঠোর বিরোধী, অনেকটা কোণঠাসা হয়েছে, অর্থাৎ পুরো টিমটা, মহারাষ্ট্রের টিমটা কিন্তু নিজের হাতে নিয়ে ফেলেছেন দেবেন্দ্র ফডণবীস। এবং আজকের এই ফল দেবেন্দ্র ফডণবীসকে রাজনীতিতে অনেকটা উচ্চতায় পৌঁছে দেবে বলার অপেক্ষা রাখে না। আমি অতি সংক্ষেপে একটু ঝাড়খণ্ডের বিষয়টা একটু জানার চেষ্টা করবো, একদম এক লাইনে, কারণ একেবারে অন্তিম লগ্নে আমরা রয়েছি। ঝাড়খণ্ডের চম্পাই সোরেন ইতিমধ্যে অনেকটা এগিয়ে রয়েছে, যে তত সামনে আসছে, বিশেষ করে হেমন্ত সোরেনের জেলে যাওয়া এবং তারপরে যে রাজনীতিটা বদলে যাওয়া, বিশেষ করে ঝাড়খণ্ডের মসনদে কে বসবে তা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন ছিল। বিশেষ করে চম্পাই সোরেনের হঠাৎ করে তাদের দল ছেড়ে দেওয়া এবং চম্পাই সোরেনের বিজেপিতে জয়েন করা, এবং তার ঠিক এই মোমেন্টে দাঁড়িয়ে ঘড়িকাটা 3:53 যা লেটেস্ট আপডেট রয়েছে, চম্পাই সোরেন এগিয়ে রয়েছে। সত্যজিৎ, ঝাড়খণ্ডের মসনদে কি চলছে? দেখো ঝাড়খণ্ডে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে জেএমএম কংগ্রেস জোট ফিরে আসছে, আবার এটা পরিষ্কার হয়ে গেছে বলা যেতে পারে। কিন্তু ফ্যাক্টর ছিল যে যেখানে হেমন্ত সোরেন জেলে গেলেন, জেলে যাওয়ার পর চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হলেন, তারপর হেমন্ত ফিরে এসে তিনি চম্পাই সোরেনকে সরিয়ে দেওয়ার পর যে চম্পাই সোরেনের যে দল ত্যাগ বিজেপি যেভাবে সামনে এনেছিল, যে চম্পাই সোরেনের অপমান, এটা কিন্তু প্রচার একটা বড় ইস্যু ছিল বিজেপির। তো তারপরেও দেখো জেএমএমের এই যে বড় সাফল্য, এটা বড় ফ্যাক্টর হতে চলেছে। এখানে তোমাকে বলে একটা সেন্টিমেন্ট কিন্তু ব্যাপক কাজ করেছে, যেখানে মুখ্যমন্ত্রী পদে ছিলেন হেমন্ত সোরেন এবং তার গ্রেপ্তারি পদ ছেড়ে জেলে গেলেন, ফিরে আসা একটা কিন্তু ব্যাপক সেন্টিমেন্ট কাজ করেছে, আর যার ফলে কিন্তু জেএমএর ক্ষমতা ফেরে। আরেকটা হতে পারে বিজেপির অন্তর্দ্বন্দ্ব হতে পারে, অর্থাৎ এখানে কোনো এক জায়গাতে একেবারে অন্তিম লগ্নে রয়েছে। আমি একটু সামাপ করার চেষ্টা করবো, দুটো ক্ষেত্রে দু জায়গাতে দুজনেই একটু ভিকটিম কার্ড প্লে করেছে। একদিকে হেমন্ত সোরেন তিনি জেল থেকে ফিরে এসেছেন, ভিকটিম কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে চম্পাই সোরেনকে সরিয়ে দেওয়া হয়েছে, চম্পাই সোরেন তার জায়গাতে এগিয়ে রয়েছে, এখানেও ভিকটিম কার্ড। অর্থাৎ সব মিলিয়ে বিজেপি, জেএমএম এবং তার সঙ্গে সঙ্গে কংগ্রেস প্রত্যেকের নিজের নিজের জায়গায় তারা নিজের মতো করে রাজনৈতিক খেলা খেলেছেন। এবং ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে আবারও যদি রাজ্যে ফিরে আসি, 6 জায়গাতে যে কথা দিয়ে শুরু করেছিলাম, 6-এ 6 লাভ, অর্থাৎ নেতিবাচক নয় ইতিবাচক ভূমিকা পালন করছে, সবুজ ঝড় উঠছে রাজ্যের 6টি বিধানসভা উপনির্বাচনে। এবার দেখার শেষ হাসিটা 26-এর বিধানসভা ভোটে কে হাসে। এ নিয়ে আজকের এই শো শেষ করছি। আপনারা নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। অনেক ধন্যবাদ সত্যজিৎ দা, নমস্কার।